তুমি যদি প্রেগনেন্ট কন্ডিশনে বা নন প্রেগনেন্ট কন্ডিশনে ইফ ইউ এক্সামিন আর পারভাইজানালি, তাহলে তুমি দেখবে সার্ভিক্স একটা এতটা রয়েছে, লম্বা একটা সিলিন্ড্রিক্যাল। সার্ভিক্সের দুটো পার্ট আছে, একটা সুপ্রাভাইজানাল পার্ট, একটা ইনফ্রাভাইজানাল পার্ট বা ইন্ট্রাভাইজানাল পার্ট। ভ্যাজানাল পোর্শনে, ভ্যাজানাতে আমরা যেটুকু সার্ভিস দেখতে পাই ওটাকে ইন্ট্রাভ্যাজানাল পোর্শন বলা হয়। ওর ওপরেও একটা পার্ট থাকে। ভ্যাজানাল অ্যাটাচমেন্টটা সার্ভিক্সের মোটামুটি মাঝামাঝি জায়গায় থাকে। তো এই সার্ভিক্সটা কি হবে, যত লেবার পেন উঠবে আস্তে আস্তে সার্ভিসটাকে না বিং টেকেন আপ ইফেসমেন্টে আস্তে আস্তে মুছে যাচ্ছে। অর্থাৎ সার্ভিক্সটাকে তুমি এক সময় আর ফিল করতে পারবে না, আর সার্ভিক্স বলে কিছু পাচ্ছ না ভ্যাজানাল এক্সামিনেশন করে, এটাকে বলা হয় ইফেসমেন্ট। তাহলে ফার্স্ট স্টেজ যেটা, স্টেজ অফ ইফেসমেন্ট অ্যান্ড সার্ভাইকাল ডাইলেটেশন, এটা গেল ফার্স্ট স্টেজ। এটা কখন থেকে হচ্ছে, অনসেট অফ ট্রু লেবার থেকে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, এটা হলো ফার্স্ট স্টেজ অফ লেবার। ঠিক আছে, এবার সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে এরপর থেকে, মানে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থেকে টু দ্য এক্সপালশন অফ দ্য বেবি। সেকেন্ড স্টেজ হলো ফ্রম ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স টু দ্য এক্সপালশন অফ দ্য বেবি। আর এর আবার দুটো ভাগ করা অনেকে, যেমন ফার্স্ট স্টেজেও দুটো ভাগ করা হয়। ফার্স্ট স্টেজটা প্রথমের দিকে অত বেশি ব্যথা হয় না। ফার্স্ট স্টেজের একটা লেটেন্ট ফেজ, এটা লম্বা হয় অনেকক্ষণ ধরে পেশেন্টের, তখন ওই সব চেঞ্জগুলো হয়, যেটা ও বলছিল প্রেগনেন্সিতে, ওই চেঞ্জগুলো যখন মার্ক হয়, সার্ভিক্স নরম হয়ে যায়, ডাইলেটেবল হয়, ইফেসমেন্ট শুরু হয়ে যায়। লেটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ, ফার্স্ট স্টেজের যে দুটো ভাগ, লেটেন্ট আর অ্যাক্টিভ, সেরকম সেকেন্ড স্টেজটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্টেজ অফ প্রোপালশন, অর্থাৎ বেবিটা নামছে, স্টেজ অফ প্রোপালসিভ স্টেজ, বেবিটা নামছে, নামতে নামতে যখন পেলভিক ফ্লোর টাচ করলো, মানে এলিভেটর লাইনের উপরে সে পড়লো, তখন দেন স্টার্টস দ্য স্টেজ অফ এক্সপালশন। হ্যাঁ, তখন এবার ওইখানে এলেই ইন্টারনাল রোটেশন হলো, তারপরেই বাচ্চারা নামতে শুরু হয়। ডিসেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, লেবারের শুরুর থেকে আস্তে আস্তে ডিসেন্ট হয়। ডিসেন্ট একটা সময় হঠাৎ হচ্ছে তা নয়, বাচ্চাটা এনগেজমেন্টও তো হচ্ছে ডিসেন্ট হয়ে, তবেই নামছে যখন। তাহলে সেকেন্ড স্টেজ এলো, তারপরে থার্ড স্টেজ। থার্ড স্টেজ হচ্ছে এর থেকে বেবি আউটের পর থেকে প্ল্যাসেন্টা এবং মেমব্রেন্স এক্সপালশন অব্দি যে টাইমটা, সেটাকে বলা হয় থার্ড স্টেজ। তাহলে এই তিনটে স্টেজের টোটাল যোগফল আমি বললাম, প্রাইমারিদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 12 ঘন্টা, আর মাল্টিদের ক্ষেত্রে 6 to 8 আওয়ার্স, তার মধ্যে ইউজুয়ালি হয়ে যায়। এইবার কোন স্টেজটা কত আমাদের জানতে হবে। মোটামুটি ফার্স্ট স্টেজটাই বেশি। ফার্স্ট স্টেজটা তোমার প্রাইমারিদের ক্ষেত্রে 6 to 8 আওয়ার্স, হ্যাঁ, মাল্টিদের ক্ষেত্রে 4 to 6 আওয়ার্স। সেকেন্ড স্টেজ হচ্ছে প্রাইমারিদের ক্ষেত্রে রাফলি 2 আওয়ার্স, 1 hour to 2 hour, ম্যাক্সিমাম 2 ঘন্টা। এই যেগুলো আমি বলছি হচ্ছে ম্যাক্সিমাম। এই যে আমরা পাঠ্যক্রম যখন পড়বো, ওইগুলোই আমাদের দেখতাম যে এই ম্যাক্সিমামটা যেন পিছিয়ে পার হয়ে না যায়। তাহলে সেকেন্ড স্টেজ হচ্ছে প্রাইমারিদের ক্ষেত্রে 2 ঘন্টা, মাল্টিদের ক্ষেত্রে হাফ টু 1 hour, মোটামুটি ম্যাক্সিমাম 1 ঘন্টা ধরাবে মাল্টিদের ক্ষেত্রে। আর থার্ড স্টেজ বা ফাইনাল স্টেজ যেটা, থার্ড স্টেজ ম্যাক্স 15 to 30 মিনিটস ধরায়, ইউজুয়ালি 5 to 10 মিনিটস, এটা দুজনেরই সমান। ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ। ম্যাটারনাল বুঝতেই পারছো যে প্রাইমারি গ্র্যাভিটা তার মাসেলগুলো অনেক স্ট্রং, পেলভিক প্যাসেজ অনেক টাইট, তার ক্ষেত্রে একটু বেশি টাইম লাগে। থার্ড স্টেজে তো প্ল্যাসেন্টা বেরোচ্ছে বাচ্চা বেরোবার পর, থার্ড স্টেজ দুজনেরই প্রায় সমান টাইম লাগে। থার্ড স্টেজ শুড বি কমপ্লিটেড বাই 15 to 30 মিনিটস। 30 মিনিটসের ওপর হয়ে গেলে তখন সেটাকে আমরা বলবো প্রলং থার্ড স্টেজ বা রিটেড প্ল্যাসেন্টা। যদি 30 মিনিটসের মধ্যে প্ল্যাসেন্টা স্পন্টেনিয়াস সেপারেশন না হয়, তাহলে আমরা, এখন অবশ্য আমরা সেটা মানি না, এখন তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করা হয়, ডেলিভারির সঙ্গে সঙ্গে আমরা ওষুধ দিয়ে দিই। এগুলো তোমাদের যখন লেবার লেকচার ক্লাস হবে তখন পড়া হবে। এখন মোটামুটি এইগুলো জানলে স্টেজে সব লেবার। আর একটা স্টেজ খুব পরীক্ষায় জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ফোর্থ স্টেজ অফ লেবার। অ্যাকচুয়ালি সবই তো বেরিয়ে গেল, আর ফোর্থ স্টেজ কি রইলো? ফোর্থ স্টেজ বলা হয় যে জাস্ট আফটার ডেলিভারি 2 ঘন্টা, ফার্স্ট 2 আওয়ার্স, কোনো 1 ঘন্টা আছে, কোনো 2 ঘন্টাটাকে আবার ভাগ করছে। আমি বলছি ডেলিভারির পর ফার্স্ট 2 আওয়ার্সকে ফোর্থ স্টেজ বলা হচ্ছে। মুশকিল হচ্ছে ওই সময় কি হচ্ছে, সবই তো আমার হয়ে গেছে। ওই সময়টা হচ্ছে মোস্ট অফ দ্য কমপ্লিকেশনস অফ ডেলিভারি, যেমন পিপিএইচ, অ্যাকিউট ইনভার্সন, বা তুমি এপিসি তুমি দিয়েছো, ভালভাল হিমাটোমা, মোস্ট অফ দ্য কমপ্লিকেশনস ডু ডেভেলপ ইন দিস পিরিয়ড। সেই জন্য এই 2 ঘন্টাকে ফোর্থ স্টেজ বলা হয়, এবং এই 2 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। এই 2 ঘন্টা মাকে চোখে চোখে রাখতে হয়, তার রেগুলার প্রেশার চেক করা, পালস, এবং ডেলিভারির পরেও এইটাকে
ফোর স্টেজ কোথাও 2 ঘন্টা বলেছে, কোনো কোনো বই 1 ঘন্টা বলেছে। যারা 2 ঘন্টা বলেছে তারা আবার ওইটাকে 1 ঘন্টা 1 ঘন্টা করে ভাগ করেছে। ফার্স্ট আওয়ারটাকে তারা বলা হচ্ছে গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার অনেকেই যেমন হাটে ব্যবহার করা হয়, যে এই টাইমের মধ্যে গোল্ডেন আওয়ার মানে কি, যে টাইমের মধ্যে তুমি ট্রিটমেন্টটা শুরু করলে প্রগনোসিস সব থেকে ভালো, পেশেন্ট ভালো হবে। তো ফার্স্ট আওয়ারটাকে অনেকে গোল্ডেন আওয়ার বলে, জাস্ট আফটার ডেলিভারি যে ফার্স্ট আওয়ার, সেই সময়টা পেশেন্টকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হয় যে কেউ কোনো কমপ্লিকেশন, কারণ দেরি করলেই সব কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে তোমার লেট ডায়াগনোসিস হলেই গন্ডগোল হয়ে যাবে। তাহলে মোটামুটি স্টেজে সব লেবার বুঝলে। এরপর হচ্ছে মেকানিজম। মেকানিজম লেবার কিছু নেই, বাচ্চা যখন হচ্ছে, বাচ্চাটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান। এবার কি হয়, নর্মালি প্রাইমিদের হয় কি আফটার 36 কমপ্লিটেড উইকস, অ্যাটলিস্ট 37 38 এর পরে মাথাটা নিচে নেমে যায়, পেলভিসে চলে আসে। আমরা যখন সাইজ তোমরা পড়েছো, যখন আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে হোয়েন উই ডিটারমিন দ্য সাইজ অফ ইউটেরাস অ্যাট দ্য লেভেল অফ সিফিলিস পিউবিস হচ্ছে 12 উইকস, তারপরে 16 20 24 আম্বিলিকাস, আম্বিলিকাসের পর আবার 28 32 36 হচ্ছে জিবি স্টার্নাম। তাহলে 40টা কোথায় যাচ্ছে? হ্যাঁ 40 তার উপরে যেতে পারে, রাত্রে জায়গা নেই। তখন কি হয়, 40 কামস ডাউন টু 32, নেমে যায়। বাচ্চা তো ছোট হয়ে যায় না, সাইজটা কমে গেল কেন? বিকজ দ্য প্রেজেন্টিং পার্ট পার্টিকুলারলি ভার্টেক্স, মাথাটা পেলভিসে নেমে যায়। অর্থাৎ এইটাকে বলা হয় এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে when the maximum transverse diameter of the presenting part passes through the pelvic brim, পেলভিসের যে ব্রিম ক্যাভিটি ইনলেট, তার মধ্যে যখন ঢুকে যাচ্ছে তখন এনগেজমেন্ট হয়ে গেল। তাহলে এনগেজমেন্ট ইউজুয়ালি প্রাইমিদের লেবারের আগে হয়ে যায়, কিন্তু মাল্টিদের অনেক সময় এনগেজমেন্ট অকার্স আফটার অনসেট অফ লেবার। এতে কিছু যায় আসে না। আগে যেমন বলা হতো যে যদি প্রাইমিদের 36 উইকসের মধ্যে এনগেজমেন্ট না করে, তাহলে তুমি ধরে রাখো সামথিং ইজ রং, এটা সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকতে পারে। কিন্তু এখন আর সেটা বলা হয় না। দেখা গেছে অনেকেরই ইন আর্লি লেবার হয়তো এনগেজমেন্ট হচ্ছে, তার প্রগনোস্টিক কেমন হয়। তবে আগে ঢুকে গেলে তুমি নিশ্চিন্ত। তুমি যদি দেখো একটা পেশেন্টকে 37 উইকসে 38 উইকসে যখন এক্সামিন করছো, করে দেখলে যে মাথাটা নিচে চলে গেছে, অর্থাৎ ভার্টেক্স ইজ এনগেজড, তার মানে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে তার নর্মাল ডেলিভারি হয়ে যাবে, মানে খুব দুর্ঘটনা কিছু না ঘটলে। তাহলে এইটা গেল স্টেজগুলো মোটামুটি শুনলে। এবার হচ্ছে মেকানিজম। মেকানিজম লেবার কি হচ্ছে, প্রথম মেকানিজম হচ্ছে ডিসেন্ট, সবসময় নিচের দিকে নামছে। এনগেজমেন্ট যখন হচ্ছে তখনও কিন্তু আগে ওই যে বললাম ডিসেন্ট হলে তবে তো এনগেজমেন্ট হচ্ছে, কিন্তু ডিসেন্ট যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, এই এনগেজমেন্ট এই মেকানিজমটা শুরু করা হয় এনগেজমেন্ট থেকে। মানে এনগেজমেন্টের যে ডিসেন্টটা হচ্ছে সেইটাকে এর মধ্যে ধরা হচ্ছে না। অ্যাকচুয়ালি মেকানিজম অফ লেবার স্টার্টস, ফার্স্ট স্টেজ হচ্ছে এনগেজমেন্ট। এটা একটা ভালো মনে রাখতে হবে। এড ফায়ার, এইটা কারণ এই স্টেপগুলো পরীক্ষা খুব জিজ্ঞাসা, পরপর স্টেপগুলো বলতে হবে। এড ফায়ার, EDFIER, ই ফর এনগেজমেন্ট, তারপরে হচ্ছে ডিসেন্ট, তারপরে এফ হচ্ছে ফ্লেক্সন। এবার মাথা যে নামছে নর্মালি একটু ফ্লেক্স কন্ডিশনে থাকে। বাচ্চা পেটের মধ্যে কি পজিশনে থাকে? নর্মালি কমপ্লিট ফ্লেক্সার প্রসেস, অল দ্য জয়েন্টস অফ দ্য বডি আর ইন, বাচ্চা এরকম থাকে, সমস্ত জয়েন্টগুলো ফ্লেক্সার পজিশনে থাকে। কেন? বিকজ ইট রিকোয়ার্স মিনিমাম স্পেস। তুমি সব জয়েন্ট ফ্লেক্স করে রাখলে মিনিমাম স্পেস লাগবে, বাচ্চা সব থেকে ছোট হয়ে যাবে। সেই জন্য ফ্লেক্সের অবস্থাতেই নর্মালি থাকে। যদি কারো এক্সটেনশন থাকে তখন তার ডেলিভারিতে নানা রকম প্রবলেম হবে। তো এই যে একটা ফ্লেক্সন থাকে, তারপরে ডিসেন্ট হলো, মানে এনগেজমেন্ট হলো, তারপরে ডিসেন্ট, তারপরে হচ্ছে যখন ডিসেন্ট হচ্ছে ওপর থেকে প্রেসার যাচ্ছে, ইউট্রাসে কন্ট্রাক্ট করছে, প্রেসার দিয়ে কি হচ্ছে লিভেটার নাই, মানে পেলভিক ফ্লোরে যখন মাথা লাগছে গিয়ে ওখানে রেজিস্ট্যান্স হচ্ছে, আরো ফ্লেক্সন হচ্ছে। হ্যাঁ, এই ফ্লেক্সন হয়ে কি হচ্ছে যে সিনসিপুট আর অক্সিপুট যেটা আগে টাচ করবে পেলভিসে, যদি ফুললি ফ্লেক্সড হেড থাকে তাহলে এই সিনসিপুট অক্সিপুট আগে নিচে থাকবে। এই বাচ্চার ফিটাল স্কাল থাকলে বোঝা যেত। ফুললি এরকম যদি ফ্লেক্স থাকে তাহলে এইটা অক্সিপুট শুড বি দ্য লোয়েস্ট পয়েন্ট। নামতে নামতে অক্সিপুটটা আগে পেলভিক ফ্লোর টাচ করছে। পেলভিক ফ্লোর একটা গাটারের মতো, যে আগে টাচ করবে ওকে ও সামনের দিকে ঘুরিয়ে দেবে। তাহলে কি হচ্ছে, তারপরে ইন্টারনাল রোটেশন, যে মাথাটা ইউজুয়ালি অবলিক ডায়ামিটারে বা ট্রান্সভার্স ডায়ামিটারে এনগেজ করে, যেই টাচ করলো তাহলে ডিসেন্টের পর এনগেজমেন্টের পর ডিসেন্ট হলো, ডিসেন্টের পর যে পেলভিক ফ্লোর টাচ করলো তখন হলো
ফ্লেক্সান হলো, ফ্লেক্সান হয়ে টাচ করলো, তখন ইন্টারনাল রোটেশন হলো, মানে মাথাটা ঘুরলো, এইরকম অবলিক ছিল বা ট্রান্সভার্স ছিল, সামনের দিকে ঘুরলো, সামনের দিকে ঘুরলো যদি অক্সিপুটটা টাচ করে, যেটা নিচে থাকবে তাকেই সামনের দিকে ঘোরাবে। যদি তোমার কোনো কারণে ডিফ্লেক্সড, তোমার সিনসিপুট আগে ঢুকে গেল, তাহলে সিনসিপুটকে সামনের দিকে ঘুরে দেবে, তারপরে অক্সিপুট পেছনে চলে যাবে তখন। তাহলে ইন্টারনাল রোটেশন হলো। ইন্টারনাল রোটেশন হয়ে কি হলো, ওটা পেলভিসের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে চলে এলো। ইনলেটে যদি তোমরা দেখো, ইনলেটে পেলভিসের ট্রান্সভার্স ডায়ামিটারটা হচ্ছে সব থেকে বড়, কিন্তু আউটলেটে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রটা বড়। তো বেবিটা বেরোতে গেলে অলওয়েজ হি উইল অকুপাই দ্য লার্জেস্ট ডায়ামিটার, তাহলে রোটেশন হয়ে তখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে চলে এলো। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে কি হলো, অক্সিপুটটা সাবপিউবিক অ্যাঙ্গেলে এসে লেগে গেল। হ্যাঁ, এবার কি হবে, ওপর থেকে যত প্রেশার আসছে, মাথাটা আরেকটু নামলো, নেবে যখন অক্সিপুটটা সাবপিউবিক অ্যাঙ্গেলের তলায় চলে এলো, তখন হবে এক্সটেনশন অফ দ্য হেড। হেড ইজ বর্ন বাই এক্সটেনশন, নামছে ফ্লেক্সন হয়ে হয়ে ইন্টারনাল রোটেশন হলো, তারপর এক্সটেনশন হবে, এক্সটেনশন হয়ে বেরোবে, বুঝতে পারছো? তারপরে কি হবে, যেই মাথাটা ডেলিভারি বাইরে চলে এলো, আর রেজিস্ট্যান্স রইল না। হ্যালো, না আজকে চেম্বার নেই, কালকে যে জীবকে বুঝবো সন্ধ্যেবেলা। তো এবার কি হলো, ইন্টারনাল রোটেশনের পর এক্সটেনশন হলো, এক্সটেনশন হলো মানে তখন হেড ইজ ডেলিভার্ড আউটসাইড ম্যাটারনাল পেলভিস। এবার কি হবে, ওই যে ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড হয়েছিল, পুরো বডি তো ঘোরেনি, তাহলে নেকে একটা টুইস্ট হয়েছিল, এইরকম রয়েছে, মাথাটা ঘুরে গেল, মানে কি নেকে টুইস্ট হলো, 1/8 সার্কেল অফ টুইস্ট হয়েছে। এই যে এই টুইস্টটা এতক্ষণ কি ছিল, পেলভিস মানে পেলভিক স্ট্রাকচারে এগেনস্টে ওটা ছিল, যেই মাথাটা বেরিয়ে গেল তার অবস্ট্রাকশনে চলে গেলো, টুইস্টটা আনটুইস্ট হয়ে যাবে, এটা বলে রেস্টিটিউশন। অর্থাৎ এক্সটেনশনের পর ইন্টারনাল রোটেশনে যে নেকে টুইস্ট হয়েছিল সেটা আনটুইস্টেড হয়ে গেল। সেটা কি হবে, অপোজিট ডিরেকশনে হবে। তুমি যখন নেকটা ঘুরছে এইদিকে, মাথাটা বেরিয়ে গিয়ে উল্টো দিকে ঘুরলো, তাহলে এটাকে বলা হচ্ছে রেস্টিটিউশন, ঘুরে গেল। তারপরে এবার শোল্ডার এলো, শোল্ডারে ইন্টারনাল রোটেশন হবে, শোল্ডারটা সাবপিউবিক অ্যাঙ্গেলে আসবে, তখন মাথাটা আবার শোল্ডার যখন ঘুরছে আবার মাথাটাও ঘুরবে, এক্সটার্নাল রোটেশন হবে। শোল্ডারের ইন্টারনাল রোটেশন হচ্ছে, এর এক্সটার্নাল রোটেশন হচ্ছে, তারপরে ডেলিভারি হলো। আচ্ছা, তাহলে পার্টোগ্রাফিতে এই স্টেজগুলি না জানলে পার্টোগ্রাফি বুঝতে পারবে না। এটা প্রজেক্ট করেছো। তো এবার আচ্ছা, এবার ট্রু লেবার, এই পার্টোগ্রাফি আমি কখন করবো, যে আমি বললাম 24 ঘন্টা একটা যদি লেটেন্ট ফেজটা শুধু, প্রথম যখন পার্টোগ্রাফ বেরোয়, পার্টোগ্রাফ প্রথম অ্যাকচুয়ালি পার্টোগ্রাফ টার্মটা ইউজ করতো না, তখন সার্ভাইকোগ্রাফ বলা হতো, অর্থাৎ শুধু সার্ভাইকাল ডাইলেটেশন এবং ইনভেস্টমেন্টটা মাপা হতো। এটা ইন 1954 ফ্রিডম্যান এটা সার্ভাইকোগ্রাফ বলেই বের করে। তো পেশেন্ট, ওটা কি হতো, পেশেন্ট এসে বললো আমার পেন হচ্ছে, তুমি ভর্তি করলে, অর্থাৎ ডায়াগনোসিসটা পেশেন্ট করতো, বা পেশেন্ট এসে তোমাকে বললো যে আমার সকাল থেকে পেন হচ্ছে, অর্থাৎ পেশেন্টের ওপর ডিপেন্ড করে তোমাকে প্লটটা আঁকতে হতো। তো পেশেন্ট অনেক সময় সামান্য ব্যথাতেও বলে আমার খুব ব্যথা হচ্ছিল, যার জন্য পরে লেটেন্ট ফেজটা এর থেকে তুলে দেওয়া হলো। তো তাহলে ট্রু লেবার পেন আমরা কখন বলবো, এটা জানতে হবে। তখন থেকে অ্যাকচুয়ালি ট্রু লেবার পেন শুরু হলে তবেই আমরা পার্টোগ্রাফটা শুরু করব, তার আগে আমরা পার্টোগ্রাফ করব না। এবার ট্রু লেবার পেন কাকে বলে, কখন ট্রু লেবার পেন হচ্ছে, যখন ধরো বাচ্চা একটা ফরেন বডি, সবসময় কি হয়, ফিটাস আসার পর থেকে সবসময় ইউটেরাস ইজ ট্রাইং টু এক্সপেল ইট আউট, সবসময় ইউটেরাইন কন্ট্রাকশন। তুমি যদি একটা প্রেগনেন্ট মাদারের পেটে হাত দিয়ে বসে থাকো, ইউ উইল ফিল দ্য কন্ট্রাকশন, মাঝে মাঝে শক্ত হচ্ছে, নরম হচ্ছে। এটা ফিটাল হরমোনস, অন্যান্য আরও কিছু জিনিস আছে যারা এটাকে বন্ধ করে দেয়, নাহলে সব ডেলিভারি তো তুমি যদি একটা ফরেন বডি ইউটেরাসের মধ্যে কারো দিয়ে দাও, সবসময় কন্ট্রাকশন হবে, সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে। ফিটাস তো ফরেন বডি, 50% অফ ফিটাস ইজ ফ্রম প্যাটার্নাল সাইড, তো ফরেন বডি, মার তো পুরোটা নয়। তো এইটার জন্য ট্রু লেবারটা কখন শুরু হচ্ছে আমরা কি করে বুঝবো, এই যে কনস্ট্যান্ট কন্ট্রাকশনটা হচ্ছে, এটাকে বলা হয় কি কন্ট্রাকশন বলে, ব্র্যাক্সটন এক্স কন্ট্রাকশন। এই যে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এটাকে ব্র্যাক্সটন। এইটা ইউজুয়ালি পেনলেস। এইগুলো যখন ওয়েল কোঅর্ডিনেটেড হবে, 10 মিনিটে একটা বা তার বেশি আসবে, এবং এর ইন্টেন্সিটি ডিউরেশন অফ দ্য কন্ট্রাকশন
হবে মোর দ্যান 20 সেকেন্ড। ব্র্যাক্সটনিক্স ইউজুয়ালি 20 সেকেন্ডের বেশি হয় না, ইউজুয়ালি পেনলেস, হ্যাঁ, আর নন কোঅর্ডিনেট। কোনো একবারে টিপিক্যাল যে তোমার 10 মিনিট কি 15 মিনিট বাদে আসবে যখন তখন আসবে, কিন্তু এইটা যখন ওয়েল কোঅর্ডিনেটেড হবে, বাট এইটাই বেড়ে বেড়ে আস্তে আস্তে লেবার পেন শুরু হবে। তাহলে অনসেট অফ ট্রু লেবার পেন কাকে বলছি আমরা? একটা হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি, ডিউরেশন এবং ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন মোর দ্যান 1/10 মিনিট, ডিউরেশন অফ কন্ট্রাকশন ব্যাকস্টনিক্স লেস দ্যান 20, এইটা 20-র ওপরে হবে। একে আবার স্টেজে ভাগ করা, যদি 20 থেকে 40 তখন হচ্ছে মডারেট, 40 সেকেন্ডসের বেশি যদি 60-70 সেকেন্ডস অব্দি হয় সেটা হচ্ছে সিভিয়ার, মানে ইন্টেন্সিটিটা সিভিয়ার। তাহলে ডিউরেশন হলো ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি। ইন্টেন্সিটিটা কিসে বুঝবে? ইউট্রাসটা ফিল করে। এখন ইন্টেন্সিটির তো ইম্পর্টেন্স দেয় না, এই পার্টোগ্রাফি ইন্টেন্সিটিও আছে। ইন্টেন্সিটি হচ্ছে ইউট্রাসটা কত জোরে কন্ট্রাক্ট করছে, সেটা তো হয় তোমাকে তাহলে পেটের মধ্যে ইউট্রাসের মধ্যে প্রেসার ক্যাথিটার ঢুকিয়ে প্রেসারটা মাপতে হবে, সেটা তো নর্মাল লেভেলে আমরা করি না। ক্লিনিক্যালি আমরা কি করি? পেটে হাত দিয়ে উই ফিল দ্য কন্ট্রাকশন, আমরা উই ট্রাই টু ইন্ডেন্ট দ্য ইউট্রাস। যদি আঙুল দিয়ে ইন্ডেন্ট করা যায় তাহলে সেটা কম ইন্টেন্সিটি, যত কম ইন্টেন্সিটি তুমি ইন্ডেন্ট করতে পারবে। যদি যখন ইন্টেন্সিটি খুব বেশি হবে তুমি ইন্ডেন্ট করতে পারবে না, ইউট্রাসটা ফার্ম হয়ে যাবে। তাহলে ক্লিনিক্যালি ইন্টেন্সিটিটা এইভাবে মাপা হয়। এবার এইটা যেহেতু পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে, তুমি দেখে ভাবলে এটা একদম ইন্টেন্স, আমি বললাম না এটা ইন্টেন্স নয়। এইটা পার্সোনাল ভ্যারিয়েশনের জন্য এখন ইন্টেন্সিটিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কন্ট্রাকশনে, শুধু ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সি। এটা তো কোনো তফাৎ হবে না, তুমি দেখতে পাচ্ছ কতক্ষণ থাকছে আর কতক্ষণ বাদে বাদে আসছে। এইগুলো প্রাইমারি যে পার্টোগ্রাফি ছিল, তারপরে এগুলো ডেভেলপমেন্ট হয়েছে আস্তে আস্তে। তো এবার পার্টোগ্রাম জিনিস, আচ্ছা লেবারের আর কিছু বলার আছে? স্টেজ গেল, মেকানিজম গেল, এবার যা হতে হবে পার্টোগ্রাম বুঝতে এইটুকুই যথেষ্ট। এবার পার্টোগ্রাম হলো যে কোনো গ্রামের মতো, এটা কি একটা গ্রাফ, গ্রাফ মানে গ্রাফিক রিপ্রেজেন্টেশন, গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ অল ইভেন্টস অফ লেবার ইনক্লুডিং ফিটাল অ্যান্ড ম্যাটারনাল জেনারেল কন্ডিশন। মানে ওদের শুধু লেবারের কন্ডিশন না, আমি ওর মধ্যে বাচ্চার কন্ডিশন, মায়ের কন্ডিশন, এইগুলো আমরা নোট করবো ওর মধ্যে। তাহলে পার্টোগ্রাফ জিনিসটা কি হলো? পার্টোগ্রাফ হচ্ছে গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ অল ইভেন্টস অফ লেবার ইনক্লুডিং ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ওয়েলবিং বা ম্যাটারনাল ফিটাল গুড হেলথ। তো এর প্রিন্সিপাল অ্যাট্রাকশন, মানে প্রিন্সিপাল জায়গাটা হচ্ছে কোথায়? সবই দেখবো ঠিকই, কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন। আগে শুধু সার্ভাইকাল ডাইলেটেশন দেখা হতো, এখন তার সঙ্গে ডিসেন্ট অফ হেড। এই ডিসেন্ট অফ হেডটা অ্যাকচুয়ালি দেখা গেছে যে ডাইলেটেশন একদম প্রথম থেকে এনগেজমেন্টের পরের ডিসেন্টের কথা আমি বলছি। ডিসেন্টটা অ্যাকচুয়ালি 6 to 7 সেন্টিমিটার ডাইলেটেশন হয়ে যাওয়ার পরে তারপরে ডিসেন্টটা শুরু হয়। তো এইখানে যে তোমরা এটা দেখো, এই পার্টোগ্রাফটা দেখো, অনেক উঁচু হয়ে গেছে, লাঠি বাটি নেই গো, টর্চ তো নেই। এইখানে দেখো এই পার্টোগ্রাফের অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে একটা সিঙ্গেল সিট অফ পেপারে ইউ আর কিপিং অল দ্য রেকর্ডস, এর মধ্যে সব কিছু লেখা থাকবে। তো অব্দি আমার দুটোর সময় শেষ, লেবার রুমে 5টা কেস আছে, তুমি আমার পরে ডিউটি করতে এলে আমি তোমাকে এই সব লেখো বুঝি সব করতে হয় না, এইটা লেখা থাকবে, আমাকে কিছুই বলতে হবে না, তুমি এইটা দেখে তারপরে, অর্থাৎ হ্যান্ড ওভার ফেসিলিটিস এবং একটা আপ টু ডেট রেকর্ড সবসময় অটোমেটিক, যেটা একটা বিরাট অ্যাডভান্টেজ। এটাকে বলা হয় অবজেক্টিভ ভ্যালু, আর এটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালু। পেশেন্ট কখন এই ভর্তি হলেই তুমি দেখে বেরোলে পেশেন্ট বাড়ি ডাক্তার কটা নাগাদ ডেলিভারি হবে, এটা তো বলা খুব মুশকিল হয়। তোমাকে জিজ্ঞাসা করো ডাক্তার কি দেখলেন, কটার সময় বাচ্চা হবে। হ্যাঁ, তো এইটাতে দেখে তুমি যদি পার্টোগ্রাফটা ঠিক করে ফলো করো, তার স্টেজ অফ ডাইলেটেশন কি, তার থেকে উই ক্যান প্রেডিক্ট যে এই সময় একটা প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে। তাহলে পেশেন্টকে তুমি একটা বলতে পারবে যে দেখুন মোটামুটি এরকম সময় হয়ে যাওয়ার কথা যদি সব ঠিকঠাক থাকে। তাহলে একটা গেল প্রেডিক্টিভ ভ্যালু, একটা গেল অবজেক্টিভ ভ্যালু। 3 নম্বর, আজকালকার দিন তোমরা যখন ডাক্তারি করবে এগুলি মোর টাফ, কোথায় কোথায় লিটিগেশন, মেডিকো লিগ্যাল কেস। এখন এইটাতে তুমি যদি এই প্যাটার্ন মেনে, যখন আমি আরো বলবো এতে যে কখন ইন্টারফেয়ার করবো আমরা, কখন উই উইল অ্যালাউ নর্মাল, তো এই রেকর্ডগুলো সব থাকবে। দ্যাট উইল হেল্প ইউ যে তুমি ঠিক সময়ে যা করার দরকার ছিল তুমি করেছো, এটা একটা পার্মানেন্ট রেকর্ড থাকছে।
এমন নয় আমি মুখে বললাম ঠিক করেছি, কোনো প্রমাণ হলেও না, সবসময় তো আমাদের দোষ, আমি ঠিক করলেও দোষ, ভুল করলেও দোষ। কিন্তু দিস ইজ এ পার্মানেন্ট রেকর্ড, এইটাতে তোমার লেখা থাকছে তুমি কখন কি করেছো, সব রেকর্ড এতে আছে, কিভাবে প্রোগ্রেস হয়েছে, কি হয়েছে, তুমি ডিলে করেছো কিনা, অর্থাৎ এটা মেডিকো লিগ্যাল এতে একটা হেল্প করবে। 3 নম্বর। 4 নম্বর কি হয়, এইটা করলে আনডিউলি ইনসিডেন্স অফ প্রলং লেবার বা আনডিউ ইন্টারফিয়ারেন্স, আমি নর্মাল করছি, করতে করতে আমার মনে হলো বাবু হবে না, সিজার করে দিলাম, এই যে সিজারের রেটটা এতে একটু কম হবে, অর্থাৎ দুটোই কম হবে, প্রলং লেবারও কমে যাবে, সিজারের রেটও কম হবে। আইডিয়াটা হচ্ছে আননেসেসারি যে সিজারগুলো হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে, তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আর 3 নম্বর হচ্ছে ফাইনালি পেশেন্টের কি হবে, আমরা একটা ইন গুড কন্ডিশন আমরা বোথ ফিটাস এবং মাকে পাবো, যারা তাদের মানে নো ফিটাল কম্প্রোমাইজ বা একটা ডিপ্রেসড বেবি হলো বা মার একটা বিচ্ছিন্ন ধরনের কমপ্লিকেশন কিছু হলো, সেইগুলো যাতে না হয়, এই জন্য পার্টোগ্রাফটা করা হয়। এবার পার্টোগ্রাফ আমরা সবার করবো, হু বলছে হ্যাঁ সবার করতে, বিশেষ করে যারা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজে যেখানে সব রকম নেই সবার করতে হবে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তোমরা প্রাইভেট কলেজে পড়ো বুঝতে পারবে না, কোনো একটা যদি সরকারি কলেজে যাও দেখবে টেবিল খালি নেই, একটার পর একটা, পাগল হয়ে যাবে, এত বাচ্চা হয়। এখানে অত তো তোমরা বেবি অত দেখতে পাবে না, ওখানে কি পরিমাণ হয়। আমার মনে আছে আমার হাউস টাফে 12 ঘন্টার শিফটে 52টা ডেলিভারি হয়েছিল, এখন তো আরও বেশি হয়। আর জি করে আমার এটা আমার মনে আছে একদিন মানে সন্ধ্যে 7টা থেকে সকাল 7টার মধ্যে 52 ডেলিভারিজ, নর্মাল ডেলিভারি কথা বলছি, সিজার না, তার বাইরে সিজার হয়েছে। তো তাহলে কি হচ্ছে, কাদের আমরা অবশ্যই করব, পার্টোগ্রাফিটা কাদের করব, একদম হচ্ছে অল প্রাইমারি গ্র্যাভিডা, হ্যাঁ অল প্রাইমারি গ্র্যাভিডা, কারণ অল প্রাইমারি গ্র্যাভিডা আর হাই রিস্ক কেসেস, এটা ধরা হয় তোমরা যখন পড়বে প্রেগনেন্সি প্রয়োজন, হাই রিস্ক প্রেগনেন্সি কাদের বলে, তো তাহলে কাদের করতেই হবে, একটা হচ্ছে অল প্রাইমারি গ্র্যাভিডা। 2 নম্বর হলো হাই রিস্ক কেসেস। হাই রিস্ক কেসেস মানে সে হয়তো প্রাইমারি গ্র্যাভিডা নয়, ধরো সেকেন্ড গ্র্যাভিডা কি থার্ড গ্র্যাভিডা, কিন্তু তার হয়তো হাইপার টেনশন আছে বা প্রি এক্লাম্পসিয়া বা ডায়াবেটিস বা হার্টের অসুখ কিছু, মানে এনিহাউ বা প্লাসেন্টা বর্ডার লাইন প্লাসেন্টা প্রিভিয়া, যেগুলো হাই রিস্ক কেস যাদের বলা হয়, অর্থাৎ যেটা একদম নর্মাল নয় তাদের, অর্থাৎ তাহলে অল প্রাইমারি গ্র্যাভিডা, অল হাই রিস্ক কেসেস, এদের প্যাটোগ্রাফি করব। 3 নম্বর কাদের করব, কিছু ম্যাল প্রেজেন্টেশন ম্যাল পজিশন। তো প্রেজেন্টেশন পজিশন এগুলো জানো, প্রেজেন্টেশন মানে হচ্ছে ফিটাসের যে পোলটা, যে পোর্শন অফ দ্য ফিটাস লাইজ ইন দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট বা পেলভিক ইনলেটের কাছে আসে, সেটাকে প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন 3 রকম হয়, একটা হচ্ছে ভার্টেক্স বা ভার্টেক্স বলে না, সরি ভুল বললাম, কেফালিক প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন। এই যে বললে প্রথমেই ব্রিজ বলবে, টার্মে ব্রিজের ইনসিডেন্স অনলি 3%। পরীক্ষায় উত্তর দেওয়া কিন্তু খুব ক্রিটিক্যাল, তোমাকে বললো কি কি প্রেজেন্টেশন বলো তো, তুমি প্রথমে ব্রিজ বললে কি প্রথমে শোল্ডার বললে, এক্সামিনার রেগে যাবে। সবসময় বলতে হয় যেটা কমন আগে বলবে, তারপরে এইভাবে। তাহলে প্রেজেন্টেশন হলো কেফালিক মানে মাথা, এবার মাথার আবার 3-4 রকম পার্ট আছে, কখনো ভার্টেক্স হচ্ছে, কখনো ফেস হতে পারে, ব্রাউ হতে পারে, আবার ব্রিচের আর সেরকম পার্ট নেই, 2টো পার্ট আছে, ফুটলিক প্রেজেন্টেশন, নি প্রেজেন্টেশন, দরকার নেই অত। তাহলে সেভাবে কেফালিক, ব্রিজ আর শোল্ডার প্রেজেন্টেশন, যখন শোল্ডারটা আসছে এই তাহলে প্রেজেন্টেশন হলো প্রেজেন্টিং পার্ট, হলো প্রেজেন্টিং পার্ট কোনটা, যে প্রেজেন্টেশন পার্টের একটা পার্টিকুলার পার্ট যেটা পেলভিক ব্রিমটা এন্টার করছে, এইটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট। এগুলো মানে চেঞ্জেবলি ইউজ করা হয়, কথায় কথায় আমরা প্রেজেন্টেশন আর প্রেজেন্টিং পার্ট একই অনেক সময়, যেমন ভার্টেক্স প্রেজেন্টেশন বলি, আইডিয়ালি তো ভার্টেক্স প্রেজেন্টেশন হলো কেফালিক প্রেজেন্টেশন, ভার্টেক্স হচ্ছে প্রেজেন্টিং পার্ট। আবার প্রেজেন্টিং পার্টের একটা পার্টিকুলার বনি পয়েন্ট, তাকে বলে ডিনোমিনেটর। এইটা দিয়ে এই যে রোটেশনের কথা বলছি, যেমন ভার্টেক্স প্রেজেন্টেশন হয় তার ডিনোমিনেটর হচ্ছে অক্সিপুট, ফেস প্রেজেন্টেশনের ডিনোমিনেটর হচ্ছে মেন্টাম, এরকম এইগুলোকে বলা হয় ডিনোমিনেটর। ব্রিচে হচ্ছে স্যাক্রাম, শোল্ডারে হলো অ্যাক্রোমিয়াম প্রসেস যেটা, এইগুলো হচ্ছে ডিনোমিনেটর। তাই 3টে টার্ম শিখলে, প্রেজেন্টেশন, প্রেজেন্টিং পার্ট আর ডিনোমিনেটর, এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে কোনটাকে কি বলে, কাকে প্রেজেন্টেশন বলে, কাকে প্রেজেন্টিং পার্ট বলে, কোনটাকে ডিনোমিনেটরটা হচ্ছে ইট কামস ইন রিলেশন টু পেলভিসের যে কোয়াড্রেন্ট ভাগ রয়েছে, 8টা কোয়াড্রেন্ট, মিড লাইনের এদিকে 4টে ওদিকে 4টে, অক্সিপুটো বাঁ দিকটা যদি বলি
লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো ট্রান্সভার্স, তারপরে অক্সিপিটো পোস্টেরিয়র, লেফট অক্সিপিটো পোস্টেরিয়র, তারপরে ডাইরেক্ট অক্সিপিটো পোস্টেরিয়র। অর্থাৎ এদিকে 4টে, ওদিকে 4টে, 8টা কোয়াড্রেন্ট, 1/8 সার্কেল। পেলভিক ব্রিফিস একটা সার্কেলের মতো, তার 1/8 ভাগ, একটা ভাগকে একটা কোয়াড্রেন্ট বলা হয়। এই ভাগের যেটা রিলেশনে ডিনোমিনেটরটা আসবে সেই দিয়ে আমরা বলি। যেমন যদি ভার্টেক্স রিলেশন হয় নর্মালি LOA, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, অর্থাৎ অক্সিপিটটা লেফট সাইডে, অ্যান্টেরিয়র ওই ফার্স্ট 1/8 সার্কেলের কাছে রয়েছে। ওখানে রোটেশন হলে 1/8 হবে। যদি আড়াআড়ি থাকে তখন যে ইন্টারনাল রোটেশন হবে তখন কিন্তু 2/8 সার্কেল রোটেট করতে হচ্ছে মাথাটাকে। তো এইভাবে এই টার্মগুলো গেল ডিনোমিনেটর আর আরে। তাহলে এবার কি হচ্ছে, যে এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ, আগে একটা ছড়ি ফড়ি কিছু নেই গো, ওইখানে হাত যাচ্ছে না তো, এ আছে, টর্চ তো নেই, হ্যাঁ এটাকে না, এই ওই যে ওপরটা, ওপর সনটা নিচে নামিয়ে দাও, আরো যাবো। এইখানে দেখো, এই যে বললাম যে এতটা নামিও না, এই এই দাও, আর 10 তো আরেকটু তোলো, এটা এই লাইনটা তোলো, আরেকটু তোলো, ব্যাস ব্যাস ব্যাস, এই দেখো। আগে ফার্স্ট পার্টটা দেখো, ওপরটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কি কি দেখছি, ওই যে 130, 120, 110 হচ্ছে ফিটাল হার্ট রেট। ফিটাল বাচ্চার নর্মাল ফিটাল হার্ট রেট কত? ফ্রিকোয়েন্সি 100, হ্যাঁ 110, 110-এর কম হলে খারাপ বলি, নর্মালি 120 to 160, এটাকে আমরা নর্মাল ধরি। 120-র কম হলেই আমরা বলি একটু ব্র্যাডিকার্ডিয়া, আর 160-র উপরে গেলে ট্যাকিকার্ডিয়া। তাহলে এই যে রেটগুলো লেখা আছে দেখতে পাচ্ছ ওপরে, ওটা হচ্ছে ফিটাল হার্ট রেট। ফিটাল হার্ট রেট যতক্ষণ 120 থেকে 160-র মধ্যে রয়েছে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে, হ্যাঁ। তারপরে দেখতে পাচ্ছ অ্যামনিওটিক ফ্লুইড, তারপর হচ্ছে মোল্ডিং। মোল্ডিং কথাটা আমি বলছি। অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইডে অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডে তুমি দেখতে পাবে না যতক্ষণ না মেমব্রেন রাপচার করছে। নর্মালি মেমব্রেন রাপচার করে আফটার ফুল ডাইলেটেশন, অ্যাকচুয়ালি আফটার ফার্স্ট স্টেজ, আর্লি লেটার পার্ট অফ দ্য ফার্স্ট স্টেজ বা আর্লি পার্ট অফ দ্য সেকেন্ড স্টেজ, যখন ফুল ডাইলেটেড হয়ে যাচ্ছে, মেমব্রেনের তলায় আর কোনো সাপোর্ট নেই, তখনই নর্মালি রাপচার করে। অ্যাবনর্মালি যে কোনো সময় করে দিতে হয়, লেবারের আগেও হয়ে যায়, তার নানা রকম নাম আছে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড, তাহলে প্রথম হচ্ছে বাচ্চার হার্ট রেট তুমি মাপছো। 2 নম্বর কি দেখছো, অ্যামনিওটিক ফ্লুইড। যদি মেমব্রেন রাপচার হয়ে গেল তাহলে ওখানে অ্যামনিওটিক ফ্লুইডটা তখনই পাবো যখন রাপচার হয়েছে। যতক্ষণ রাপচার হচ্ছে না তখন অ্যামনিওটিক ফ্লুইডের ঘরে আমি লিখবো আই। আই মিনস ইনট্যাক্ট। অ্যামনিওটিক ফ্লুইড মানে মেমব্রেন ইনট্যাক্ট আছে, মেমব্রেন রাপচার হয়নি, তো ওখানে আই লেখা থাকবে। এবার যখন মেমব্রেন রাপচার হয়ে গেছে, ড্রিবলিং হচ্ছে, তখন অ্যামনিওটিক ফ্লুইডের কালার কি কালার? নর্মালি অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার হয়। যদি ক্লিয়ার হয় সি লিখবো, যদি মেকোনিয়াম স্টেন্ড হয় এম লিখবো, যদি ব্লাড স্টেন্ড হয় তাহলে বি লিখবো। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড আমি এইভাবে কোয়ালিফাই করবো। ইনট্যাক্ট হলো ইনট্যাক্ট, মানে তখন রাপচার হয়নি, অ্যামনিওটিক ফ্লুইড আমি দেখতে পাচ্ছি না। কারণ এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। কারণ তুমি ধরো ফিটাল হার্ট সাউন্ড খারাপ দেখলে, অ্যামনিওটিক ফ্লুইড ভালো দেখলে, তাহলে তুমি ইউ ক্যান ওয়েট যে এতগুলো রাখার উদ্দেশ্য নাকি যে আমি ফাইনাল একটা কিছু দেখি আমি লাফিয়ে একবারে না ফিটাল হার্ট সাউন্ড 160-এর উপরে গেছে এক্ষুনি সিজার করে দাও, এরকম না। সবগুলো রেখে আমাকে সবগুলো নিয়ে জাজমেন্ট করতে হবে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইডে গেল ইনট্যাক্ট, আর ইফ ইট ইজ রাপচার্ড তাহলে হলো ক্লিয়ার, মেকোনিয়াম স্টেন্ড, ব্লাড স্টেন্ড। এবার এগুলোর ইম্পর্টেন্স কি? ক্লিয়ার তো ক্লিয়ার, ঠিক আছে। মেকোনিয়াম স্টেন্ড, মেকোনিয়াম স্টেন্ড কেন হবে? নর্মালি ফিটাস ডাজ নট পাস মেকোনিয়াম। তো মেকোনিয়াম কখন হয়? যখন ফিটাল ডিস্ট্রেস হয়। হাইপক্সিয়া হলে কি হয়? ভেগাস নার্ভ স্টিমুলেটেড হয়। ভেগাস নার্ভ স্টিমুলেটেড হলে কি হবে? আমাদের ইন্টেস্টাইনসের মুভমেন্ট বাড়ে। ভেগাস নার্ভ কন্ট্রোল, ইন্টেস্টাইনাল মুভমেন্ট বাড়ায়। ভেগাস নার্ভ কন্ট্রোল স্টিমুলেটেড হলেই ইন্টেস্টাইনাল মুভমেন্ট বাড়বে। ইন্টেস্টাইনাল মুভমেন্ট বাড়ে এবং অ্যাট দ্য সেম টাইম অ্যানাল স্ফিংটারটা লুজ হয়ে যায় ভেগাল স্টিমুলেশনের জন্য। তখন বেবি পাসেস মেকোনিয়াম। তো সেই জন্য মেকোনিয়াম যদি লাইকারে দেখো, মোটামুটি এটাকে আমরা বলি যে ফিটাসের ডিস্ট্রেস হচ্ছে। তাহলে দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ মেকোনিয়াম স্টেনিং। এবার মেকোনিয়াম স্টেনিং অনেক রকমের হয়। থিন হলে অত আমরা মাথা ঘামায় না। ঠিক হলে এটাকে খারাপ ধরা হয় আনলেস দ্য বেবি ইজ প্রেজেন্টেড বাই ব্রিচ। যদি ব্রিচ প্রেজেন্টেশন হয় সেখানে পেটে যে চাপ পড়ে তাতে বেবি একদম মেকোনিয়াম পাস করে। অর্থাৎ ব্রিচ প্রেজেন্টেশন হলে তোমার মেকোনিয়ামের আর ইম্পর্টেন্স থাকছে না।
কিন্তু ভার্টেক্স প্রেজেন্টেশন যদি ঠিক মেকোনিয়াম হয় তাহলে আমরা এটাকে একটা ইম্পর্টেন্স দিতে হবে যে সাম ডিগ্রি অফ হাইপক্সিয়া দ্য বেবি সাফারিং ফ্রম। এটা গেল। তারপরে হচ্ছে তোমার মেকোনিয়াম স্টেন্ট কিরকম, মেকোনিয়ামের রং কিরকম তোমরা লেবার দেখেছো, হালকা গ্রিনিশ, হ্যাঁ গ্রিনিশ ব্ল্যাক অ্যাকচুয়ালি। যদি এই মেকোনিয়াম স্টেনিংটা গ্রিনিশ হয় তাহলে বুঝতে হবে যে বাচ্চাটা এখনই মেকোনিয়াম পাস করেছে, কালারটা গ্রিনিশ, অর্থাৎ হাইপক্সিয়াটা ওর এখন হচ্ছে। কিন্তু ওর একটা প্ল্যাসেন্টাল ইনসাফিসিয়েন্সি পেশেন্ট, অনেক দিন থেকে পেটের মধ্যে হাইপক্সিয়া হচ্ছে, সে আগের থেকেই মেকোনিয়াম পাস করে রেখেছে, তার কালারটা অন্যরকম হবে। ফ্রেশ মেকোনিয়াম একটু গ্রিনিশ ভাব হবে, কিন্তু যদি পুরনো মেকোনিয়াম হয় তাহলে বুঝতে হবে এটা বাচ্চাটা ইন্টারভিউটার লাইফেই হাইপক্সিয়াতে মানে তার হাইপক্সিয়া হয়েছে। আচ্ছা, তারপরে হলো মোল্ডিং। মোল্ডিং হচ্ছে কি, মোল্ডিং হচ্ছে তোমরা যদি ফিটাল স্কাল দেখো তাহলে দেখবে স্কাল বোনগুলোর মাঝখানে একটা করে গ্যাপ থাকে, সুচার। স্কাল বোন হচ্ছে মেমব্রেনাস বোন, ওইগুলো যেখানে লেগে থাকে, মাথার হাড়গুলোর নাম বলো তো, সামনে ফ্রন্টাল, দুদিকে দুটো প্যারাইটাল, পেছনে অক্সিপিটাল, সাইডে টেম্পোরাল, আর তলায় স্ফেনয়েড। হ্যাঁ, তো এই স্ফেনয়েডটা বেসের মানে স্কাল বেসের বোন, ওটাতে ওটা অনেক ঠিক বোন, কিন্তু এইগুলো সব মেমব্রেনাস বোন, এমনি হয়নি, ভগবান এমনি করেনি। এই যে ডেলিভারির সময় এই যে যদি পিভি করো দেখবে এই ইউ ক্যান ফিল দিস সুচার্স, স্যাজাইটাল সুচার, ক্রেনিয়াল, করোনাল সুচার, এইগুলো সব ফিল করা যায়, অর্থাৎ গ্যাপ থাকে। এই গ্যাপটা কেন থাকে? বিকজ এই যে লেবার হচ্ছে, লেবারের সময় যে প্রেশার, বাচ্চার মাথার ডায়ামিটারটা ছোট হয়, এইগুলো এই মাথাটা যত বড় রয়েছে যখন চাপ পড়ছে ছোট হচ্ছে, ওই গ্যাপগুলো ফিল করে যায়। অর্থাৎ নর্মালি তুমি যদি একটা টার্ম পোস্ট টার্ম হলে আবার এইগুলো ফিউজ করে যায়, জন্য পোস্ট টার্ম বেবি নর্মাল ডেলিভারিতে অসুবিধা হয়, মোল্ডিং হতে পারে না, ওইগুলো সুচারগুলো ফিউজ করে যায় বলে। তো সুচার থাকার জন্য সুবিধা হচ্ছে কি, যখন মাথাটা নামছে নিচে তখন প্রেসারে ডায়ামিটারগুলো একটু ছোট হয়ে যাবে, কাছে কাছে আসবে। তো এই মোল্ডিংয়ে 3টে ডিগ্রি, জিরো হচ্ছে, জিরো মানে যখন নর্মাল আছে। ফার্স্ট ডিগ্রি মোল্ডিং কখন, যখন তুমি সুচারটা ফিল করতে পারছো কিন্তু সুচারের মাঝখানে গ্যাপটা পাচ্ছ না, অর্থাৎ কিছুটা ক্লোজ, ওরা ক্লোজ হয়েছে, এটা হচ্ছে ডিগ্রি মোল্ডিং। এখানে মোল্ডিংয়ে তুমি 1, 2, 3 বা 0 লিখবে আর কি। 0 মানে নর্মাল, কিছু হয়নি। 1 মানে জাস্ট সুচারগুলো টাচ করেছে, কোনো গ্যাপ নেই। 2 নম্বরে দেখবে একটু ওভারল্যাপিং হচ্ছে, মানে একটু বেশি মোল্ডিং হচ্ছে। 3 নম্বর মানে অনেকটা মোল্ডিং, অর্থাৎ একটার উপরে ওভারল্যাপ করছে। এইগুলো হচ্ছে মোল্ডিং গেল। তারপরে এবার দেখো এইগুলো কি দেখছো, অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন। এইখানে দেখো, এই যে আমি বলছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে অফ সার্ভাইকাল ডাইলেটেশন এগেনস্ট আওয়ার। দিস গ্রাফ ইজ প্লটেড এগেনস্ট আওয়ার। এইটা হচ্ছে আওয়ারের ঘর। এই যে এখানে পরপর তুমি এখন লেখা নেই, এই একটা মানে 1 ঘন্টায় 2টো ঘর হয়। প্রথম যখন ছিল সেটা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি পরে দেখবো, আমি ব্যস্ত আছি, তুমি রাত্রেবেলা ফোন করবে। হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ, তো এইটা এখানে এই 1, 2, 3, 4 এটা হচ্ছে সেন্টিমিটার। ডাইলেটেশন কতটা হয়েছে, সার্ভাইকাল ডাইলেটেশন, ফুল ডাইলেটেশন হলো 10 সেন্টিমিটার। আগে আমরা যখন পড়ি তখন 1 ফিঙ্গার 2 ফিঙ্গার বলা হতো, 1 ফিঙ্গার 2 ফিঙ্গার 3 ফিঙ্গার 4 ফিঙ্গার, এইভাবে এক্সামিনার পরীক্ষায় জিজ্ঞাসা করে যে 2 ফিঙ্গার কি করে বুঝবে। আমরা 2টো আঙুল সার্ভিসের মধ্যে ঢুকিয়ে দিই, কিন্তু 3 ফিঙ্গার মানে 3টে আঙুল ঢোকায় না, 3টে আঙুল ঢোকানো যায় না। 3 ফিঙ্গার মানে 4 ফিঙ্গার মানে পুরো যতটা গ্যাপ করা যায়, 2টোর বেশি আঙুল সার্ভিসে দেওয়া হয় না। তো এখন এটাকে সেন্টিমিটারে বলা হয় যে কত সেন্টিমিটার ডাইলেটেড। ফুল ডাইলেটেশন হচ্ছে 10 সেন্টিমিটার। এই যে উপরে 10 দেখতে পাচ্ছ, এখান থেকে 1 থেকে 10, এখানে সেরকম ঘন্টা হচ্ছে 1, 2 করে 12 ঘন্টা অবধি থাকে। এটা হচ্ছে আবার, যেহেতু বলেছি 12 ঘন্টার মধ্যে কমপ্লিট হতে হবে, তাহলে 12 ঘন্টার মধ্যে হলো। এইবার হচ্ছে যে এই যে প্লটিংটা শুরু হয়েছে, এই আরেকটা ছিল না, সে আগেরটা, ওইটা প্রজেক্ট করে দাও, ওই আরেকটা ছবি ওখানে চলে গেছে। এই দেখো, এই দুটোর মধ্যে কয়েকটা তফাৎ আছে, দেখো এই ওটা নামাও,
দুটোই নামাও না, বড় করতে হবে না, নিচে নামাও, দুটোকে পাশাপাশি নামাও না, নিচে আয়, নিচে নামাও। ওটা এমনি নামছে না। আচ্ছা দুটোতে দেখো তোমরা, এখানে এইটা হচ্ছে প্রথম পাটোগ্রাফ ছিল, এইটার সঙ্গে এটা তফাৎ দেখো, এইখানে একটা লম্বা হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেটেন্ট ফেজ। এই যে দেখো এই যে লাইনটা, একটু নামাও না, একটু নামাও, এইটা এইটাতে দেখতে পাবে, এটা তো বড্ড ছোট, ছেড়ে দাও। স্প্লিট স্ক্রিনের তফাৎটা তো বুঝতে পারবে না, দুটো একসঙ্গে যদি না দেখো তাহলে দুটো তফাৎ বুঝতে পারবে না। এইখানে দেখো, এই যে দেখো এইখানে গ্রাফটা কোথা থেকে শুরু হচ্ছে, এই যে এতটা একটা লম্বা ভার্টিক্যাল লাইন এসছে, ওখানে কিন্তু ওটা নেই, দেখো ওইটা দেখাও, ওইখানে দেখো একদম কোন থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই যে লেটেন্ট ফেজ যেটা বলছিলাম, এইটাকে লেটেন্ট ফেজ বলা হচ্ছিল। লেটেন্ট ফেজটা যেহেতু বলছে এটা পেশেন্টের উপর ডিপেন্ডেন্ট, পেশেন্ট কি বলছে না বলছে, যে আমার 3 দিন ধরে ব্যথা হচ্ছে, তুমি এখানে 72 ঘন্টা লেটেন্ট ফেজ লিখে দেবে না। তখন ধরা হয়েছিল যে ম্যাক্সিমাম আমরা 8 ঘন্টা অবধি ধরবো, 8 ঘন্টা আমরা ম্যাক্সিমাম, দেখো এখানে 8 ঘন্টা অবধি ধরেছি, তারপরে আর ধরা যায়। হ্যাঁ, পরে কিন্তু যে চেঞ্জ হয়েছে ওখানে ওইটা উঠে গেছে, লেটেন্ট ফেজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর একটা তফাৎ দেখো, এইটা হচ্ছে হু কম্পোজিট পাটোগ্রাফ। এই কম্পোজিট পাটোগ্রাফ হু রেকমেন্ড করেছে ইন দ্য ইয়ার 1988, সালগুলো একটু মনে নেই, দেখতে হবে, খুব সম্ভবত 88এই এটা হু। হ্যাঁ হ্যাঁ, ও নিচে লেখা আছে না, না আমি লিখে এনেছি, এগুলো মনে থাকে না তো। হ্যাঁ, এইটা হচ্ছে প্রথম হচ্ছে হু, এখানে এখানের সঙ্গে ওখানে অনেকগুলো তফাৎ হয়েছে। একটা হচ্ছে এখানে দেখো তোমার লেটেন্ট ফেজটা ওখানে উঠে গেছে। 2 নম্বর দেখো এখানে ঘন্টাগুলো দেখো একটা করে ঘর, আওয়ার 1 2 3 4, ওখানে একটা ঘন্টায় 2টো ঘর করা হয়েছে। এইখানে দেখো 1 ঘন্টায় 2টো ঘর, এক একটা ঘর হাফ আওয়ার করে করা হয়েছে। বুঝতে পেরেছো তফাৎটা? বুঝলে এইটাই লেটেন্ট ফেজ নেই, ঘন্টাটা ছোট করা হয়েছে, মানে ওইটা 2 ঘর বাড়ানো হয়েছে, 2 ঘর, এখানে 1 ঘর। আর একটা কি তফাৎ হয়েছে, এইখানে যদি দেখো এই যে গ্রাফটা শুরু হচ্ছে 3 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন থেকে, এই যে এখানটা 3, এখান থেকে গ্রাফটা শুরু করেছে 3 সেন্টিমিটার, ওখানে কিন্তু 4 সেন্টিমিটার থেকে করা হয়েছে। এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে মডিফাইড হু পাটোগ্রাফ, এইটাই মোস্টলি ইউজ হয়। এখন আরো চেঞ্জ হয়েছে, আমি বলবো আরো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, প্রথম হচ্ছে ফ্রিডম্যান, সে এই সার্ভাইকোগ্রাফটা এনেছে। ওটা প্রথমে কিরকম দেখতে ছিল, তোমরা যদি শুধু যেটা ফ্রিডম্যান বানিয়েছিল, যে ইউট্রাসের একটা এস শেপেড কার্ভ ছিল, এরকম এস শেপেড। প্রথমটা হচ্ছে একটুখানি অল্প কার্ভ, যদি ছবি আঁকি আমি অনেকটা এরকম দেখতে হবে, একটা এস শেপেড কার্ভ আমি আঁকি দেখাচ্ছি। এই যে অ্যাক্টিভ ফেজ বলছিলাম, যে ট্রু লেবার পেন শুরু হলো, ট্রু লেবার পেনের আগে অবধি এইটা লেটেন্ট ফেজ ছিল। লেটেন্ট ফেজ বলছে অ্যাক্টিভ ফেজ যে শুরু হলো, অ্যাক্টিভ লেবার, অ্যাক্টিভ ফেজ অফ লেবার, তার 3টে ভাগ। প্রথম ভাগটা হচ্ছে স্টেজ অফ অ্যাক্সিলারেশন, অর্থাৎ লেটেন্ট ফেজ অবধি আস্তে আস্তে হচ্ছিল, তারপরে একটা অ্যাক্সিলারেটিং ফেজ এলো, অর্থাৎ লেবার পেনটা বাড়তে শুরু করলো। অ্যাক্সিলারেটিং ফেজটা ইউজুয়ালি 6 সেন্টিমিটার অবধি ধরা হয়, 4 থেকে 6। এবার 6 থেকে 9 এটা হচ্ছে ফেজ অফ ম্যাক্সিমাম স্লোপ, মানে ওই সময় ইউট্রাইন কন্ট্রাকশনটা ম্যাক্সিমাম হয় আপ টু 9 সেন্টিমিটার। তারপরে একটা স্টেজ অফ ডিসিলারেশন, ডিসিলারেশন মানে একটু কমে যায় 9 থেকে 10 সেন্টিমিটার যখন হচ্ছে। তাহলে অ্যাক্সিলারেশন স্টেজে কি হয়, সার্ভিক্স ডাইলেট করে অ্যাট দ্য রেট অফ 0.6 সেন্টিমিটার পার আওয়ার। তারপরে স্টেজটাতে ম্যাক্সিমাম স্টেজ অফ ম্যাক্সিমাম স্লোপ যখন এরকম বেশি উঠছে, তখন হচ্ছে প্রাইমারিদের ক্ষেত্রে 1.2, মাল্টিদের ক্ষেত্রে 1.6 সেন্টিমিটার পার আওয়ার হবে, আর স্টেজ অফ ডিসিলারেশনে 1 সেন্টিমিটার। তো অ্যাভারেজ যেটা হবে আমাদের, যে মিনিমাম অ্যাকসেপ্টেবল ডাইলেটেশন নর্মাল আমরা ধরি 1 সেন্টিমিটার পার আওয়ার। এত ডিটেল তোমরা না মনে রাখতে পারলেও, যে মোটামুটি ঘন্টায় আমি যখন পাটোগ্রাফ শুরু করব, ঘন্টায় আমার 1 সেন্টিমিটার করে বাড়লেই হলো। এই যে দেখো তুমি, এটা একটা নর্মাল পাটোগ্রাফ দেওয়া আছে, এইখানে এটা 3 সেন্টিমিটার, 3 ঘন্টা, এটা 3 ঘন্টা, 4 সেন্টিমিটার হয়েছে 1 ঘন্টা পরে, মানে 1 ঘন্টা পরে 4টের সময় হয়েছে, 5টার সময় দেখো 2 সেন্টিমিটার হয়ে গেছে। অর্থাৎ দিস ইজ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল লাইন। এই লাইনটাকে বলা হয় অ্যালার্ট লাইন। অ্যালার্ট লাইন কেন বলছি,
যে নর্মাল একটা লেবার এর বাঁ দিকে হয়ে যাবে, মানে দ্যাট উইল নট টাচ দিস লাইন, নাইদার দিস লাইন। এই লাইনগুলো যখন ফ্রিডম্যান বের করে তখন এই লাইনগুলো ছিল না। এই অ্যাক্সেল লাইন, অ্যালার্ট লাইন ইন দ্য ইয়ার 1972 ফিলপট অ্যান্ড ক্যাসেল, ফিলপট এটা ইন্ট্রোডিউস করে এই অ্যালার্ট লাইনটা। অ্যালার্ট লাইন কেন বলা হচ্ছে, যে এইখানে যদি তোমার লেবার প্রোগ্রেস করে নর্মালি এর আগেই হয়ে যাওয়ার কথা, যদি ইফ ইট ক্রসেস, টাচেস অর ক্রসেস দিস লাইন, তাহলে ইউ উইল হ্যাভ টু বি অ্যালার্ট যে সামথিং ইজ রং, লেবার ইজ নট প্রোগ্রেসিং নর্মালি। তখন তুমি লেবার প্রসেসকে অ্যাক্সিলারেট করার জন্য তুমি দেখলে যে মেমব্রেন রয়েছে, মেমব্রেনটা রাপচার করে দিলে, বা তুমি একটা অক্সিটোসিন যদি সব ঠিক থাকে অক্সিটোসিন ড্রিপ দিলে। অর্থাৎ তোমাকে অ্যালার্ট হতে হবে এবং এই লাইন ক্রস করার পর তোমাকে কিছু অ্যাক্টিভিটিস করতে হবে। আগে পরীক্ষা করতে হবে যে কেন হচ্ছে, যদি কিছু গন্ডগোল থাকে সেটা গন্ডগোলটা রেকটিফাই করা হলে করতে হবে, যদি না রেকটিফাই করা থাকে তাহলে আমাকে টার্মিনেশনের ব্যবস্থা করতে হবে। তো নর্মালি আমরা অ্যালার্ট লাইন ক্রস করলেই কিন্তু ইন্টারফারেন্স করি না, মানে অপারেটিভ ইন্টারফারেন্স কিছু করি, ডেলিভারি করি না আমরা। উই ট্রাই টু এক্সপিডাইট দ্য প্রসেস, উই ট্রাই টু অ্যাক্সিলারেট দ্য প্রসেস, যে কেন ডিলেটা হচ্ছে, এই ডিলেটা বের করে আমরা সেটাকে এক্সপেক্ট। এবার করতে করতে যদি হয়ে গেল মিটে গেল। এবার ধরো হলো না, লেবার আরো করতে করতে টাচেস দ্য অ্যাক্সেল লাইন, দিস ইজ অ্যাক্সেল লাইন। অ্যাক্সেল লাইন মানে যখন এই লাইনে চলে আসছে বা এই লাইনকে ক্রস করছে, দেয়ার ইজ সাম গন্ডো, মানে সাম জিওপার্ডি either of the fetus or the mother, so you have to take action. You have to take action মানে কি অ্যাকশন? অ্যাকর্ডিং টু কন্ডিশন, যদি সার্ভিক্স ফুল ডাইলেটেড হয় তাহলে তুমি ফর্সেস দিতে পারো, ভেন্টুস দিতে পারো, বা যদি মনে হয় ওইসব করা যাবে না সিজারিয়ান সেকশন করতে হবে। তাহলে অ্যাক্সেল লাইনের ইম্পর্টেন্স হচ্ছে তোমাকে এই যে দেখো দুটো লাইনের তিনটে জোন হয়েছে, হ্যাঁ, এইটাকে বলা হয় গ্রিন জোন, মানে খুব ভালো, এর মধ্যে বাচ্চা হয়ে গেলে। এই দুটো লাইনের মধ্যে এটাকে বলা হয় ইয়েলো জোন, যেমন রাস্তায় গ্রিন লাইট, ইয়েলো লাইট, রেড লাইট। রেড জোন, রেড জোনে তোমাকে যেতে দেওয়া যাবে না, তোমাকে অ্যাকশন নিতে হবে। দিস ইজ গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, সবসময় তোমার এর ওপরে থাকবে। এখন এবার প্রশ্ন হচ্ছে যে এইটার কেন দরকার হয়ে পড়লো? আমার তো অ্যালার্ট লাইনেই তো আমি ব্যবস্থা করতে পারতাম। অ্যালার্ট লাইনের সঙ্গে অ্যাক্সেল লাইনে 4 ঘন্টা তফাৎ আছে। অ্যালার্ট লাইনটা কি অ্যাক্সেল লাইনেরই মতো। অ্যাক্সেল লাইনটা আমরা কি করে করেছি, যে মিনিমাম অ্যাকসেপ্টেবল যে রেট অফ ডাইলেটেশন 1 সেন্টিমিটার পার আওয়ার, সেইভাবে এটা টানা আছে। যে এই স্টেজে এলে এটা 3 সেন্টিমিটার ধরেছে, পরেরটাতে 4 আছে, মানে 4 সেন্টিমিটারে এলে তারপর থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম ডেলিভারি হতে লাগবে। মানে 6 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে আমরা বলবো যে অ্যালার্ট লাইন টাচ করেনি। 6 ঘন্টার মধ্যে ডেলিভারি হতে হবে, ভুল বললাম। 6 ঘন্টার মধ্যে যদি পুরো ডাইলেটেশন না হয় তাহলে আমাকে কিছু একটা ভাবতে হবে যে অ্যালার্ট লাইনটা ক্রস করে গেছে। এবার এই যে দুটো লাইনের মধ্যে 4 ঘন্টার গ্যাপ, এই দেখো এটা হচ্ছে তোমার একটা ঘর 1 ঘন্টা, 1 2 3 যে নিচে এখানে লেখা আছে, এইটা দেখো এখানে আছে 7 8 আছে, এখানে 12 আছে। এই যে 4 ঘন্টার গ্যাপ, এই 4 ঘন্টার গ্যাপটা আমরা কেন রাখতে গেলাম? আমি তো 3 ঘন্টা করতে পারতাম, 5 ঘন্টা করতে পারতাম। এই 4 ঘন্টা গ্যাপটা যদি না রাখা হয়, দেখা গেছে যে শুধু এইটা ধরে যদি আমরা কাজ করি তাহলে অনেক আননেসেসারি ইন্টারফেয়ারেন্স হবে। অর্থাৎ বেবি ক্যান ওয়েল উইথস্ট্যান্ড, বেবি অ্যান্ড মাদার, এই 4 ঘন্টা ল্যাগ, অর্থাৎ অ্যালার্ট লাইনের অ্যালার্ট হয়েছে মানে এক্ষুনি করতে হবে দরকার নেই। 4 ঘন্টা অবধি ওয়েট করলে দেখা গেছে যে বেবি বা মায়ের এমন কিছু ক্ষতি হয় না, যেটা এখনই ডেলিভারির জায়গায় যদি আমি 4 ঘন্টা ওয়েট করি, 4 ঘন্টার পর দেরি করলে তখন অসুবিধা হয়। এই জন্য এই ল্যাগ টাইমটা দেওয়া হচ্ছে। তাহলে এর ইম্পর্টেন্স কি? একটা হচ্ছে যে দেখা গেছে 4 ঘন্টা যদি ল্যাগ হয় তাতে ফাইনাল রেজাল্টের খুব একটা তফাৎ হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে শুধু এইটা ধরে আমরা কাজ করলে আননেসেসারি অনেক ইন্টারফিয়ারেন্স হবে। উই ক্যান অ্যাভয়েড মেনি সিজারিয়ান সেকশনস। এইখানে তুমি করছো মানে ফুল ডাইলেটেশন, তোমার তার তখন নিচে কিছু হতে হবে, তোমাকে সিজার করতে হবে। তো এইটা এই জন্যই দুটো মধ্যে 4 ঘন্টা ল্যাগ আওয়ার রাখা হয়েছে, এতে আমরা টু অ্যাভয়েড আননেসেসারি সিজারিয়ান সেকশন। তাহলে অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন বুঝলে, দুটো জিনিস কি হলো, কেন অ্যালার্ট লাইন কখন বলছি, কখন অ্যাকশন লাইন বুঝছি। এইখানে হলো আমরা ইন্টারফেয়ার করব কিভাবে, আর এইখানে হলো তো আমাকে ডেলিভারি করতে হবে। অ্যাকশন লাইনে চলে এলো মানে তোমাকে আর দেরি করা চলবে না, তোমাকে ডেলিভারির ব্যবস্থা করতে হবে, ব্যাস। এইবার হলো, এবার দেখো সবই আছে, এগুলো এত লাগে না। এই যে কন্ট্রাকশন বলছিলাম, যে অ্যাক্টিভ লেবার মানে ট্রু লেবারে এসছে কি করে বুঝবে?
এই তোলো একটু উপরে, চলে গেছে, একটু উপরে তোলো এটা, হ্যাঁ ব্যাস ঠিক আছে। হ্যাঁ এইগুলো সব লেখা আছে, দেখতেই পাবে। এখানে হচ্ছে তুমি কি ড্রাগ অক্সিটোসিন দিয়েছো কিনা বা অন্য কোনো ওষুধ দিয়েছো কিনা, কি কি ড্রাগ দিয়েছো মাকে, এগুলো সব এখানে লেখা থাকবে। তারপর হচ্ছে মেটারনাল পালস রেকর্ড করবে, মেটারনাল বিপি রেকর্ড করবে, আর এখানে হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন। এই যে এই ঘরগুলো হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশনের ঘর। এর নানা রকম কালার আছে, হালকা কালার যদি কম হয়, মাঝারি হলে একটু ডিপ, বেশি হলে অত ডিপ, এগুলো জিজ্ঞাসা করেন, সব এগুলো লেখা আছে। নর্মালি আমি কি বললাম, ট্রু লেবার মানে 10 মিনিটে 2টো বা তার বেশি কন্ট্রাকশন আসবে এবং সেইটা 20 সেকেন্ডের বেশি থাকবে। মানে ফাইনাল স্টেজে মানে অ্যাক্টিভ ফেসে এটা 70-80 সেকেন্ডস অবধি থাকতে পারে। আচ্ছা, এখানে লেবারে একটা মন্টেভিডিও ইউনিট বলে একটা কথা আছে, জানতে হবে। মন্টেভিডিও কোনো লোকের নাম না, মন্টেভিডিও একটা জায়গার নাম। উরুগুয়েতে একটা জায়গা, ওখান থেকে বার্সিয়া বলে একজন এটা বার করেছিল। মন্টেভিডিও ইউনিট কিছুই না, এই লেবার পেনের ইন্টেন্সিটিটা মাপা হলো। ইউট্রাসের মধ্যে একটা প্রেসার, ওই ব্যারো রিসেপ্টর দিয়ে দেয় প্রেসার মাপার, কত প্রেসার উঠলো। নর্মাল রেস্টিং টোন, ইউট্রাসের মধ্যে যে বাচ্চারা থাকে ইন্ট্রাইউট্রাইন টোন থাকে প্রেগনেন্সিতে <6। লেবার পেন যখন শুরু হলো, লেবার পেনে সেকেন্ড স্টেজে মানে একদম যখন ম্যাক্সিমাম হচ্ছে, তখন এটা 90 to 100 মিলিমিটার অফ মার্কারি অব্দি উঠে যেতে পারে। যার জন্যই কি হয়, বাচ্চাদের যে রিজার্ভ ক্যাপাসিটি থাকে মানে ক্যাপিলারি প্রেসারের থেকে ওই প্রেসার উঠে যায়, যার জন্য তখন টেম্পোরারি ইস্কিমিয়া হয়। বাচ্চা যদি প্রলং লেবার হয়, অতক্ষণ ধরে প্রেসার থাকে, বাচ্চা সাফার্স ফ্রম হাইপক্সিয়া। তো যাই হোক, এই প্রেসার চেঞ্জ, রেস্টিং প্রেসার আর ম্যাক্সিমাম প্রেসার 10 মিনিটে যতগুলো হচ্ছে তাদের যোগফলটাকে, মানে ধরো হাইয়েস্ট প্রেসার উঠলো 90, রেস্টিং প্রেসার 10, তাহলে 80 হলো। একটা 3টে কন্ট্রাকশন ধরো 80, একটাই 90, একটাই 60, এরকম হলো। এই 3টে যোগফল টোটাল যা হয়, অর্থাৎ 80, 60 আর 90, তাহলে 230। এই 230 মন্টেভিডিও ইউনিটস। লেবার মোটামুটি 140-50 থেকে হলেই বলা হয় লেবার শুরু হয়ে গেছে। মন্টেভিডিওটা জিজ্ঞাসা করার সময় জাস্ট জেনে রাখো মন্টেভিডিও ইউনিট। তাহলে এইটা গেল, এটা হচ্ছে মেটারনাল টেম্পারেচার। আর এইটা হচ্ছে মার কি কি রেকর্ড করবে। বাচ্চার তো ফিটাল আল্ট্রাসাউন্ড শুরু গেল, মার কি কি রেকর্ড করবে। মার আমরা পালস, বিপি, টেম্পারেচার আর ইউরিনারি আউটপুট, ঠিক আছে। তাহলে এটা গেল কম্পোজিট, এটা কি দিয়েছে, হ্যাঁ কম্পোজিট পার্টোগ্রাফ। এবারে ওই দিকে একটা নিয়ে এসো। এবার তফাৎগুলো দেখতে হবে। তফাৎগুলো আমি অলরেডি বলে দিয়েছি। এখানে এটা তো লেটেস্ট একদম, এইটাতে দেখছো অ্যাক্সেল লাইন, অ্যালার্ট লাইন নেই। এটা একদম নেক্সট জেনারেশন পার্টোগ্রাফ, এটা লেটেস্ট পার্টোগ্রাফ, এটাতে এটা নেই। তো এই তফাৎগুলো আমি শর্টে বলে দিচ্ছি, এগুলো জেনে রাখো। পার্টোগ্রাফ, তাহলে মডিফাইড পার্টোগ্রাফে কি হলো, লেটেন্ট ফেজ উঠে গেল। ঘন্টার 1 ঘন্টায় 2টো ঘর ধরা হয়, যেটা 1 ঘন্টায় একটা ঘর করা হয়েছিল। তারপরে আরেকটা চেঞ্জ হলো, আমি হ্যাঁ এইটা গ্রাফটা শুরু করবো 4 সেন্টিমিটার থেকে, যেটা আগে ছিল 3 সেন্টিমিটার। তাহলে মডিফাইড পার্টোগ্রাফে ওটা হলো 4 সেন্টিমিটার। কেন 4 সেন্টিমিটার না, অনেক পার্টিকুলারলি দেখো, তুমি তো একটা পপুলেশন দেখো, লেবার পপুলেশন, ইনসিডেন্স অফ মাল্টিপল প্রেগনেন্সি বেশি, প্রাইমারি থেকে মাল্টি বেশি। যে কোনো জায়গায় যত মানে প্রাইমারি তো প্রথমবার আসছে, মাল্টি তো তারপরে আবার হচ্ছে, অর্থাৎ টোটাল ডেলিভারির মধ্যে মাল্টিগ্রাভিটার সংখ্যা বেশি। তো মাল্টিগ্রাভিটারের এমনিতেই 3 সেন্টিমিটার প্রায় ডাইলেটেড হয়ে থাকে পেন ওঠার আগে, সেই জন্য ওটাকে 4 করা হলো। তাহলে 4 থেকে ধরছি, আর ঘন্টাটায় চেঞ্জ হলো, একটাকে 2টো ঘর ধরা হলো। এইটা চেঞ্জ হলো হচ্ছে তোমার কম্পোজিট পার্টোগ্রাফি, যেটা চেঞ্জ হলো মডিফাইড, কম্পোজিট থেকে মডিফাই হলো। তারপরে লেটেস্ট ফেজটা উঠে গেল, বললাম এই 3টে গেল। এইটা তাহলে হু কম্পোজিট আর হু মডিফাইড হয়ে গেল। এরপর যেটা এলো সেটা হচ্ছে 2020-তে, মডিফাইডের পর 2020-তে ওই যেটা পরে একদম লাস্টে যেটা ছবি এলো, যেটা অ্যাকশন লাইন, আর এই লাইনগুলোই তুলে দিল। এদের বক্তব্য যে প্রথম কথা, এইটা কেন আস্তে আস্তে পার্টোগ্রাফ এখন আর অতটা আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বুকে আমরা যত ইট ইজ ভেরি কাম্বারসাম, একটা বিজি লেবার রুমে এত কিছু রেকর্ড করা, এত ঘন্টায় ঘন্টায় দেখা, আমাদের সেই ম্যান পাওয়ার থাকে না। একটা 4টে টেবিলে বাচ্চা হচ্ছে, একজন দিদিমণি কি একজনে সম্ভব হয় না। সেই জন্য এটাকে আরো সিম্পলিফাইড করে দেওয়া হয়েছে। বলছে লেবার তো একটা ডাইনামিক প্রসেস,
আমি আগের থেকে লাইন টেনে দিলাম এই লাইনে হতে হবে, এরকম হয় না। দেখা গেছে যাদের এই লাইনের বাইরে হচ্ছে তাদের কিন্তু আউটকাম খারাপ হচ্ছে না, তাদেরও ভালো আউটকামই হচ্ছে। সুতরাং এত কিছুর দরকার নেই। মানে নেক্সট জেনারেশন পার্টোগ্রাফ যেটা এলো তাতে অ্যাক্সেল লাইন অ্যালার্ট লাইন তুলে দিয়ে মোর ইম্পর্টেন্স দেওয়া হলো মাদার কেয়ারের উপর। মাদার কেয়ার মানে রেসপেক্ট, এই রেসপেক্টফুল কথাটি এখন খুব ইম্পর্টেন্ট। এই যে এরকম চলবে না, মাকে তোমাকে রেসপেক্ট দিতে হবে, তাকে কম্প্যানিয়ন তার বাড়ির লোককে অ্যালাউ করতে। আমাদের দেশে করা হয় না, কারণ তুমি যদি লোক ঢোকাও তোমার মাথা খারাপ করে দেবে, ডাক্তারও ব্যথা চলে যাবে। বিদেশে কিন্তু মাকে জাস্ট ডেলিভারির আগে টেবিলে তোলা হয়, তার আগে হাজব্যান্ড বা বাড়ির লোক সঙ্গে থাকে, তাতে দেখা গেছে অনেক ভালো রেজাল্ট হয়। আমাদের দেশে তুমি করো, একবার পেন উঠবে, মায়ের পেশেন্টের থেকে বাড়ির লোক চিৎকার করবে, ডাক্তারবাবু একবার দেখুন খুব ব্যথা হচ্ছে। কিন্তু তোমাকে কি কি তাহলে এখন আলটিমেটলি এটা লেবার কেয়ার গাইড বা নেক্সট জেনারেশন পার্টোগ্রাফ, তাতে এই সমস্ত কমপ্লিকেশনগুলো তুলে দেওয়া আছে। তাতে আবার 4 থেকে বাড়িয়ে ওরা 5 করেছে, 5 সেন্টিমিটার থেকে আমি নোট করব, তার আগে করব না। সেটা আবার এসিওজি 6 সেন্টিমিটার দিয়েছে, রোজ পাল্টাচ্ছে। 3 থেকে 4 হলো, 4 থেকে এখন হুর 5 হয়েছে। এসিওজি মানে আমেরিকান কলেজ অফ গাইনি ওরা এখন 6 সেন্টিমিটার করে দিয়েছে, যে 6 থেকে মাপবো। তোমাদের এই 4 থেকে বললেই হবে। আর মাকে কেয়ার, মায়ের হচ্ছে কম্পেনিয়ন দেয়া, পেইন কিলার দেয়া, যেগুলো এইখানে নোট করা হতো না, বা ওরাল এই যে খাবার দেওয়া হয় না, এটা খুব বাজে, লিকুইড দাও মাকে আস্তে আস্তে, আর ইউরিন আউটপুট মেনটেন করো। এইগুলি হলো পার্টোগ্রাফের, এই হচ্ছে উদ্দেশ্য। তাহলে পার্টোগ্রাফের অ্যাডভান্টেজ আমি কি বললাম, আর ডিসঅ্যাডভান্টেজ তো বললাম যে এটা খুব কাম্বারসাম, কমপ্লিটলি এটাকে ফলো করা খুব মুশকিল, যার জন্য এটা আস্তে আস্তে উঠে গেছে। এবার কিছু ইন্ডিয়া থেকে আমাদের ডক্টর দেবনাথ ফ্রম আসাম প্রথম বের করলো পেপারলেস পার্টোগ্রাফ, কোনো কাগজপত্র দরকার নেই, খুব ইজি। উনি বললেন এইটা এত কথা বাবা, এত মনে রাখার কি দরকার, পেশেন্ট এলো, আমি পিভি করলাম, আমি দেখলাম 4 সেন্টিমিটার, ব্যাস, বেলা 1টা বাজে, 4 সেন্টিমিটার, আমি পেশেন্টের মাথায় 7টা আর 4 ঘন্টা 11টা লিখে রেখে দিলাম। অ্যাকশন অ্যালার্ট লাইন হলো 7টা, 6 ঘন্টা, ঘন্টা 1 করে, আমি কিছু রেকর্ড রাখছি না, পেশেন্টের গায়ে লিখে দিলাম অ্যাকশন লাইন, ওটাকে তখন আর এই বলে এক্সপেক্টেড টাইম অফ ডেলিভারি, এক্সপেক্টেড অ্যালার্ট লাইন আর এক্সপেক্টেড অ্যাকশন লাইন। তো 6 ঘন্টা আর 4 ঘন্টা, ব্যাস। তো তখন আমি 4 ঘন্টা বাদে বাদে দেখবো প্রোগ্রেস করছি ভালো, জাস্ট আমি ঘন্টাটা দেখলাম। যখন দেখলাম 1টার সময় আমি দেখলাম যে আমার 11টার বেশি, মানে 10 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে কি আমার আর ফেলে রাখার দরকার নেই, যাও সিজার করে দাও। এটাকে বলা হয় পেপারলেস পার্টোগ্রাফ। জাস্ট ওইটার থেকে ক্যালকুলেট করে তুমি অ্যাকশন লাইনের মানে টাইমটা কত হচ্ছে আর অ্যালার্ট লাইনের টাইমটা হচ্ছে, হয়ে গেল। এরপরে অ্যাকশন লাইনের পর তারপরে এলো ই পার্টোগ্রাফ, ইলেকট্রনিক পার্টোগ্রাফ। মানে তুমি কোনো পেপার থাকছে না, তুমি একটা মোবাইল অ্যাপ বা এতে, যেমন আজকাল বেরিয়েছে সফটওয়্যার বেরিয়ে যাচ্ছে, তাতে তুমি কন্টিনিউয়াস দেখো। এগুলো হচ্ছে লেটেস্ট ডেভেলপমেন্ট, তোমাদের ওইসব লাগবে না, শুধু এইগুলো জানলেই তোমাদের হবে পার্টোগ্রাফ সম্বন্ধে। আর কিছু বলারও বিশেষ নেই। কিছু পয়েন্ট মিস করলাম, মডিফাইড আচ্ছা। আর একটা হচ্ছে বলতে ভুলে গেছি, যেটা হয় সেকেন্ড স্টেজ। এতক্ষণ যে আমি বলছিলাম আমরা মোস্টলি সার্ভাইকাল ডাইলেটেশনটাই দেখতাম, কিন্তু এখন এই নতুন এতে যে সেকেন্ড স্টেজটাও সেরকম ইম্পর্টেন্ট। সেকেন্ড স্টেজ অর্থাৎ ডিসেন্ট অফ দ্য ফিটালিটি, এখানে নেই, ওটা গ্রাফটা তাই আমার বলা হয়নি। ওইখানে মাথাটা তোমরা জানো স্পাইনাল, ইসচিয়াস স্পাইনালের লেভেলটাকে 0 ধরা হয়। ইসচিয়াস স্পাইনালের উপরে পেলভিক বিম থেকে ইসচিয়াস স্পাইনের ডিস্টেন্সটাকে সমান 5 ভাগে ভাগ করা, 1 সেন্টিমিটার করে। উপরের দিকে হলে -5, -4, -3, আর নিচে হলে +1, +2, +3, এইভাবে 5 ভাগে ভাগ করা হয়। এটা আমরা পেশেন্ট লেবার হলে আমরা ইন্টারনাল করে দেখি যে ইসচিয়াস স্পাইনের থেকে কতটা নিচে আছে। তো এইটা বারবার পিভি করা অ্যাভয়েড করার জন্য এইটাও খুব জানতে হবে তোমাদের পরীক্ষায়। ক্রিস্টন মেথড, যেটা পেটে করা হয় 5 আঙুল দিয়ে, মানে তুমি যখন মা লেবারে নেই, তুমি পেলভিসের ওপরে জাস্ট এই বাঁ হাতের 5টা আঙুল রাখলে, অর্থাৎ মাথাটা যতটা রয়েছে তার যদি তোমার 5টা আঙুলই দেখো যে মাথায় টাচ করে রয়েছে, তাহলে এটা হচ্ছে ফ্লোটিং হেড, মানে মাথাটা তখনও ঢোকেনি। এবার কতটা ঢুকেছে, 4টে আঙুল হলে 1/5 ঢুকেছে, 3টে যদি পারো তাহলে 2/5 ঢুকেছে, এইভাবে করা হয়। মোটামুটি 3/5 হলে ধরে নেওয়া হয় যে এনগেজ করে গেছে। 2টো আঙুল যখন আছে তখন ধরে নেওয়া এনগেজ করে গেছে। এটাকে বলে ক্রিস্টন মেথড। এটা কিন্তু অ্যাডভান্সড লেভেলে তোমাকে পিভি করেই জানতে হবে। ঠিক আছে।